তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমরা ক্রোমোজোম নিয়েই আলোচনা করছিলাম। তো আজকে আমি ক্রোমোজোমের অংশটা শেষ করব। আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে আজকে তোমাদের সঙ্গে আমি একটু জিন নিয়ে আলোচনা করব। তো জিন, আমরা এই শব্দটা এর আগেও আমরা শুনেছি। আর মেন্ডেল পড়তে গিয়ে আমরা দেখেছিলাম সেখানে কিছু ফ্যাক্টরের কথা মেন্ডেল উল্লেখ করেছিলেন, যে ফ্যাক্টরগুলো ক্রোমোজোমে অবস্থান করে এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে তারা, কিন্তু গ্যামেটে যখন যায় তখন তাদের মধ্যে একটা জোড়া যায়। তা আজকে সেই জিন এবং মেন্ডেল যখন তার বংশগতি নিয়ে আলোচনা করেছিলেন তখন কিন্তু জিন আবিষ্কার হয়নি। তবু তিনি বংশগতির যে সাফল্য, সেই সাফল্য তিনি লাভ করেছিলেন তার কাজের মাধ্যমে। পরবর্তী সময়ে বিভিন্ন বিজ্ঞানীগণ তেনারা প্রমাণ করেছেন যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের যে ডিএনএ এবং সেই ডিএনএর যে কার্যগত অংশ, ফাংশনাল ইউনিট, সেটাই হচ্ছে জিন। এবং সেই জিন কি করে, আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে এবং একটা জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় ক্রোমোজোমের মাধ্যমে। তা আজকে আমরা সেই জিন নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদের কিছুটা নোটস আকারে এবং কিছুটা আমার লেকচার ফর্মে তোমাদের এই ক্লাসটা করব। তা জিন কি না, জিন হলো ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থিত বংশগতির কার্যগত একক। জিন কি না, জিন হলো ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত বংশগতির কার্যগত একক। আমি এক্ষুনি আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে যে জিন ক্রোমোজোমের উপরে সরলরৈখিকভাবে সজ্জিত থাকে এবং তোমরা বংশগতি পড়তে গিয়ে সেখানে পড়েছিলে জিন, অ্যালিল। তো সেগুলো ওই সমস্ত ক্রোমোজোমের উপরে সরলরৈখিকভাবে সাজানো থাকে। পরে বলছে জিন হলো তথ্য সঞ্চয়কারী একক, তার মানে জিনের মধ্যে সমস্ত তথ্য সঞ্চিত থাকে, যার প্রতিলিপি গঠন, বহিঃপ্রকাশ এবং মিউটেশনের ক্ষমতা বর্তমান। যার প্রতিলিপি গঠন মানে সে নিজের অনুরূপ অংশ তৈরি করতে পারে, যার বাইরে নিজেকে প্রকাশ করার ক্ষমতা আছে, এবং মিউটেশনের ক্ষমতা বর্তমান, তার মানে তার মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন ঘটে, সে নিজেকে মিউটেট করতে পারে, মিউটেশন ঘটাতে পারে, সেই হচ্ছে জিন। এখানে কি বলছি না, বংশগতিবিদ্যার জনক মেন্ডেল জিনের ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে অবহিত ছিলেন না। একটু আগেই তোমাদের আমি বলছিলাম যে জিন, সেই জিন নামকরণ করেছিলেন, এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তিনি ছিলেন জোহানসেন। তিনি সিদ্ধান্ত করেছিলেন যে ফ্যাক্টরগুলি জীবদেহে যুগ্মভাবে অবস্থান করে এবং গ্যামেটে একটি করে সঞ্চারিত হয়। সেই ফ্যাক্টরগুলো, যাকে পরবর্তী সময়ে জিন বলা হয়েছিল, সেগুলো জীবদেহে যুগ্মভাবে অবস্থান করে, জোড়ায় জোড়ায় থাকে এবং গ্যামেটে একটি করে সঞ্চারিত হয়, গ্যামেটের মাধ্যমে একটা করে সঞ্চারিত হয়। তিনি আরও সিদ্ধান্ত করেন যে বিভিন্ন বৈশিষ্ট্যের যুগ্ম ফ্যাক্টরগুলি, যাদেরকে পরে জিন বলা হয়েছিল, গ্যামেটে স্বাধীনভাবে বিন্যস্ত হয়, গ্যামেটের মাধ্যমে সেটা স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারে। মর্গান প্রস্তাব করেন যে জিনগুলি ক্রোমোজোমে অবস্থিত। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে পরপর যে জিনের সম্বন্ধে জানা গিয়েছিল সেটা। তাহলে মর্গান প্রস্তাব করেন যে জিনগুলি ক্রোমোজোমে অবস্থিত। মর্গান এবং স্ট্রাটিভ্যান্ট লক্ষ্য করেন যে একই সমস্ত ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির মধ্যে লিঙ্কেজ দেখা যায়।
অর্থাৎ তারা স্বাধীন বিন্যাসের রীতি মান্য করে না। তাহলে লিঙ্কেজ হচ্ছে স্বাধীন বিন্যাস রীতির ব্যতিক্রম। স্বাধীন বিন্যাস রীতি, যেটা তোমরা মেন্ডেলে পড়েছিলে, দ্বিসংকর জননের যে মন্তব্য বা যে তত্ত্ব থেকে পাওয়া গিয়েছিল স্বাধীন বিন্যাসের সূত্র, তার ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ। লিঙ্কেজ কি না, সমস্ত ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যদি পরবর্তী জনুতে যাওয়ার প্রবণতা দেখায়, তখন সেই জিনগুলোকে বলা হয় লিঙ্কড জিন এবং ঘটনাটাকে বলা হয় লিঙ্কেজ। যেটা বিডিল এবং টেটাম প্রথমে বেটসন এবং পানেট তারা পরীক্ষা করতে গিয়ে এই লিঙ্কেজ যে শব্দটা প্রথমে প্রমাণ করতে পারেননি, তারা বলেছিলেন কাপলিং এবং রিপালশন। যাই হোক, পরে যখন লিঙ্কেজ নিয়ে আবার নতুন করে একটা ভিডিও করব বা ক্লাস করব, তখন সেখানে ডিটেলস আলোচনা করব। মুলার জিনের মিউটেশন বা পরিবৃক্তির ঘটনা লক্ষ্য করেন। আমরা এক্ষুনি একটু আগেই বলছিলাম যে জিন যার বহিঃপ্রকাশ এবং মিউটেশনের ক্ষমতা আছে, তার মুলার সেটা প্রথম লক্ষ্য করেছিলেন যে জিনের মিউটেশন বা পরিবৃক্তি। বিডিল এবং টেটাম প্রমাণ করেন যে জিনগুলি উৎসেচক সৃষ্টির মাধ্যমে কোষের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, তার প্রবক্তা হচ্ছেন বিডিল এবং টেটাম। তারা বলেছিলেন যে জিনগুলো উৎসেচক সৃষ্টি করতে পারে, উৎসেচক সৃষ্টির মাধ্যমে কোষের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরবর্তী সময়ে গবেষণার মাধ্যমে জানা যায় যে জিন প্রোটিন সংশ্লেষ করতে পারে এবং তাকে নিয়ন্ত্রণও করতে পারে। আমরা পড়ব তোমাদের ডিএনএ রেপ্লিকেশন, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, সেখানে কিভাবে প্রতিলিপিকরণ হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ উৎপাদন, আরএনএর মাধ্যমে সেই জিন বা সেই ডিএনএর যে অভিব্যক্তি বা বৈশিষ্ট্য সেগুলো সঞ্চারিত হচ্ছে, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, ট্রান্সলেশন, এবং সেই প্রোটিন কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করছে, যেটা পরবর্তী সময়ে দেখিয়েছিলেন জ্যাকব এবং মনোড তাদের অপেরন সিস্টেমের মাধ্যমে, ল্যাগ অপেরন সিস্টেমের মাধ্যমে। সবই আমরা আলোচনা করব ধীরে ধীরে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো কন্টিনিউ করবে, তাহলে ধীরে ধীরে অবশ্যই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। অ্যাভেরি, ম্যাগলিওড এবং ম্যাককার্টি তারা প্রমাণ করেন যে জিন গঠিত হয় ডিএনএ দ্বারা। জিন গঠিত হয় ডিএনএ দ্বারা। ডিএনএর এক একটা ফাংশনাল পার্টি হচ্ছে জিন। ওয়াটসন এবং ক্রিক ডিএনএর গঠন বর্ণনা করেন। ক্রিস্টালোগ্রাফির উপরে যে 3D ডাইমেনশন যে মডেল, সেটা ডিএনএর যে মডেল সেটা তৈরি করেছিলেন ওয়াটসন এবং ক্রিক। জ্যাকব এবং মনোড জিন কার্যকারিতার নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে অবহিত হন। একটু আগেই বলছিলাম ল্যাগ অপেরন সিস্টেম, কিভাবে জিন আমাদের কোষের মধ্যে কাজ করে, এবং সেক্ষেত্রে অপেরনের 4টে অংশ আছে: রেগুলেটর, প্রমোটার, অপারেটর এবং স্ট্রাকচারাল জিন। তারা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করা আছে সেখানে। সেই সম্বন্ধে জ্যাকব এবং মনোড বলেছেন যে জিন কিভাবে আমাদের সমস্ত কোষকে নিয়ন্ত্রণ করে, তার মানে জিনের কার্যকারিতা। এরপরে আমরা একটু জিনের গঠন সেটা জেনে নেব। অ্যাকচুয়ালি জিনের গঠন বলতে ডিএনএর গঠনকেই বোঝায়। তা আমি এখানে একটা ডিএনএর ছবি রাফলি তোমাদের দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা প্যাঁচানো সিঁড়ির ন্যায় গঠন। যখন আমরা ডিএনএর মডেল নিয়ে আলোচনা করব, তখন সেখানে ডিটেলসে আলোচনা করব। তবু তোমরা এখানে একটু জেনে নাও, এই যে ডিএনএ, সেই ডিএনএর ক্ষেত্রে কি হয় না, আমরা বলেছিলাম নিউক্লিক অ্যাসিডে থাকে ফসফেট, আর কে থাকে সুগার, আর থাকে নাইট্রোজেন বেস।
এই যে নাইট্রোজেন বেসের মধ্যে কী আছে না, আছে অ্যাডেনিন বা গুয়ানিন বা সাইটোসিন বা থাইমিন। আর আরএনএ ক্ষেত্রে আছে ইউরাসিল থাইমিনের পরিবর্তে। তা এই যে ফসফেট, সুগার এবং নাইট্রোজেন বেস, তারা পরস্পর যুক্ত হয়ে কি করে না, একদিকে একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করে, আর এই যে অ্যাডেনিন, সে দুটো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে থাইমিনের সঙ্গে যুক্ত হয়। সেই নাইট্রোজেন বেসগুলো তারা সবসময় সুগারের সঙ্গে যুক্ত থাকে। গুয়ানিন 3টে হাইড্রোজেন বন্ধনী দিয়ে সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। এইভাবে শৃঙ্খলগুলো চলতে থাকে। তা এদিকের একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, এদিকে আরেকটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, তারা পরস্পর মাঝে নাইট্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে। এই যে এক একটা ইউনিট যেখানে আছে ফসফেট, সুগার এবং নাইট্রোজেন বেসের যে কোনো একজন, তারা মিলিত হয়ে তৈরি করে নিউক্লিওটাইড। এই যে এই নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত হয়ে এক একটা শৃঙ্খল বা চেন তৈরি করে, এবং সেই চেনগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে তারা দ্বিতন্ত্রী ডিএনএ শৃঙ্খল তৈরি করে। তা একটু আলোচনা করে নিই তোমাদের সঙ্গে। এই যে সূত্রাকার ডিএনএ অণু নিউক্লিওটাইড নামক কতগুলি আক্ষরিক এককের দ্বারা বিভিন্ন জৈবিক তথ্যকে সঞ্চিত রাখে। প্রতিটি ডিএনএ অণুর মধ্যে ডিএনএ এই যে 4টে যে বর্ণমালা আমরা দেখতে পাচ্ছি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেই নাইট্রোজেন বেসগুলি তারা বিভিন্ন অনুক্রমে অবস্থান ও বিন্যাসের মাধ্যমে একটি জীবের বিভিন্ন প্রোটিনের গঠন বর্ণন নির্ধারণ করে এবং কোন কোষে কখন কী পরিমাণে কিভাবে প্রোটিন সংশ্লেষ হবে সে সম্পর্কে নির্দেশ প্রদান করে। এই অক্ষরগুলি প্রকৃতপক্ষে ডিএনএর উপাদান বা নিউক্লিওটাইডের গঠনের একক। ডিএনএ অণু দ্বিতন্ত্রী এবং নিউক্লিওটাইডের এটি অ্যাডেনিন, থাইমিন এবং জিসি গুয়ানিন, সাইটোসিনের বেশ সংযুক্তির মাধ্যমে পলিনিউক্লিওটাইডের গঠনের দ্বারা সৃষ্টি হয়। ডিএনএর যে অংশ একটি প্রোটিন অণু নির্দেশ করে তাকেই জিন বলা হয়। তাহলে এই যে ডিএনএ, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এরা বিভিন্ন অনুক্রমে, বিভিন্ন বিন্যাসে বিভিন্ন ধরনের প্রোটিন, সেই প্রোটিন তৈরিতে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর এই যে ডিএনএর যে গঠনকারী একক যাকে বলছিলাম নিউক্লিওটাইড, আর যারা এই প্রোটিন অণু সংশ্লেষের এতে সাহায্য করে বা প্রোটিন অণু নির্দেশ করে, তার মানে ডিএনএ এক একটা কার্যকরী অংশ, তাকেই বলা হচ্ছে জিন। একটা জীবের প্রতি কোষে সমগ্র হ্যাপ্লয়েড ক্রোমোজোমগুলোকেই একত্রে ওই জীবের জিনোম বলা হয়। হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমস, তাকে বলা হচ্ছে জিনোম। তার মানে একটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে যতগুলোই জিন থাকে সেটাই হচ্ছে ওই জীবের জিনোম। মানুষের কোষে 23টি বিভিন্ন রকম ক্রোমোজোম থাকে। তো 23টি মানে 23 জোড়া, যাতে প্রায় 3×10⁹ নিউক্লিওটাইড বেস সংযুক্তি এবং প্রায় 25,000 জিন অবস্থিত।
এই আকারের জিনোমে সঞ্চিত তথ্যের পরিমাণ প্রায় 6 মিলিয়ন পৃষ্ঠাযুক্ত এবং প্রতি পৃষ্ঠায় 250টি শব্দ বিশিষ্ট একটি বইয়ের সমতুল্য, যার প্রতিটি অক্ষর একজোড়া নিউক্লিওটাইডের সঙ্গে তুলনীয়। এটা একটা ইনফরমেশন। ডিএনএ দ্বিতন্ত্রীর মধ্যে প্রোটিন কোডিং অংশগুলি, যাকে বলা হয় এক্সন, কতগুলি নন কোডিং অংশ, যাদেরকে বলা হয় ইন্ট্রন, এর দ্বারা পৃথক থাকে। তার মানে ডিএনএ দ্বিতন্ত্রীর প্রোটিন কোডিং অংশগুলোকে বলা হচ্ছে এক্সন এবং নন কোডিং অংশগুলোকে বলা হচ্ছে ইন্ট্রন, আর এক্সনগুলো ইন্ট্রন দ্বারা পৃথক হয়ে থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সমগ্র ডিএনএর প্রায় 90% প্রোটিন কোডিংয়ের কাজে নিযুক্ত থাকে। ডিএনএর প্রায় 90% প্রোটিন, তার মানে জিন, কোডিংয়ের কাজে নিযুক্ত থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে প্রোটিন কোডিং ডিএনএর পরিমাণ 5%-এরও কম। ভেবে দেখো, অনলি 5% বা তারও কম। তা এই গেল মোটামুটিভাবে জিনের গঠন, জিন সম্বন্ধে একটু তোমাদের আলোকপাত করলাম। এরপরে আসছি বেঞ্জার, জেকব এবং মনড, এই সমস্ত বিজ্ঞানীগণ জিনের গঠন সম্পর্কে একটু আধুনিক ধারণা দিয়েছিলেন, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তার মধ্যে প্রথমেই বলছি সিস্ট্রন। সিস্ট্রন কি না, ডিএনএর যে কার্যকরী ক্ষুদ্রতম অংশ, যা একটি পলিপেপটাইড সংশ্লেষের প্রয়োজনীয় সংকেত বহন করে, তাকে সিস্ট্রন বলে। পলিপেপটাইড তোমরা জানো, পলিপেপটাইড হচ্ছে প্রোটিন। তাহলে সেই প্রোটিন সংশ্লেষের জন্য যে প্রয়োজনীয় সংকেত ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ বহন করে, তাকেই বলা হচ্ছে সিস্ট্রন। নেক্সট হচ্ছে মিউটন। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ মিউটেশন বা পরিব্যক্তির জন্য দায়ী, তাকে মিউটন বলে। মিউটেশনের জন্য দায়ী ডিএনএর ক্ষুদ্রতম অংশ। তা সেক্ষেত্রে ক্ষুদ্রতম অংশ মানে বুঝতেই পারছো, সেটা একজোড়া নিউক্লিওটাইড বা কয়েক জোড়া নিউক্লিওটাইড দিয়ে গঠিত হতে পারে। আর একটু আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে এই এক একটা অংশ, যেখানে ফসফেট, সুগার এবং নাইট্রোজেন বেস থাকছে, তারা এক একটা অংশ এক একটা নিউক্লিওটাইড ফর্ম করে। তাহলে এক জোড়া নিউক্লিওটাইড মানে এটা এক জোড়া নিউক্লিওটাইড, বা এটা আর একটা জোড়া নিউক্লিওটাইড, তাহলে এটা দু জোড়া নিউক্লিওটাইড। ঠিক আছে, যাকে আমরা বেস পেয়ার হিসেবে আগের দিনকে আমরা বলেছিলাম, নিউক্লিওজোম মডেল বলতে গিয়ে 146 বেস পেয়ার। নেক্সট হচ্ছে রেকন। ডিএনএর ক্ষুদ্রতম অংশে ক্রসিং ওভারের মাধ্যমে রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি ঘটে, তাকে রেকন বলে। রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি, যেটা ক্রসিং ওভারের মাধ্যমে হয়, জিনের আদান প্রদান, তা ডিএনএর যে ক্ষুদ্রতম অংশের জন্য দায়ী, তাকে বলা হচ্ছে রেকন। রেকনও 2 বা তার বেশি জোড়া নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। রেপ্লিকন। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রেপ্লিকেশনের একক রূপে কাজ করে, তাকে রেপ্লিকন বলে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএতে এই যে রেপ্লিকেশন বা রেপ্লিকন হিসেবে কাজ করছে, যে তার অরিজিন যেখান থেকে রেপ্লিকেশনের সূচনা হয়, সেটা অনেকগুলো। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই যে ডিএনএ, তাতে একটি মাত্র রেপ্লিকন থাকে। অপেরন। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ নিয়ন্ত্রিতভাবে জিনের বহিঃপ্রকাশে সাহায্য করে, তাকে অপেরন বলে। ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যারা কি করছে না জিনের বহিঃপ্রকাশে সাহায্য করছে, যেটা আমরা বলেছিলাম জ্যাকব এবং মনড তারা ল্যাগ অপেরন সিস্টেমের মাধ্যমে দেখিয়েছিলেন, যেটা আমরা পরে আলোচনা করব।
এবং এই অপেরন 4টে অংশ নিয়ে গঠিত: রেগুলেটর, প্রমোটার, অপারেটর এবং গঠনগত জিন বা স্ট্রাকচারাল জিন। এর পাশাপাশি বিভিন্ন প্রকারের জিন হয়, যেমন ধরো অটোজোমাল জিন, যারা দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করবে; সেক্স ক্রোমোজোমাল জিন, যেগুলো এক্স ক্রোমোজোমের নন হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে, নন হোমোলোগাস অংশে; হল্যান্ড্রিক জিন, যেগুলো ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে; স্প্লিট জিন, যেটা হচ্ছে এক্সন এবং ইন্ট্রন সমন্বিত যে জিন, তাকে বলা হচ্ছে স্প্লিট জিন; সিউডোজিন বা ছদ্ম জিন, যেসব নিষ্ক্রিয় জিন থেকে কোনো আরএনএ বা পলিপেপটাইড সংশ্লেষিত হয় না, তাদের সিউডোজিন বা ছদ্ম জিন বলে; স্বার্থপর জিন বা সেলফিশ জিন, যেসব জিন জীবের নিষ্ক্রিয় অবস্থায় থাকলেও বিবর্তনের কোনো এক সময়ে তার সক্রিয় অবস্থায় ছিল এবং পরবর্তী কোনো সময়ে পুনরায় সক্রিয় হতে পারে, তাদের স্বার্থপর জিন বলে; জাম্পিং জিন, যে সমস্ত জিন একই ক্রোমোজোম বা জিনোম মধ্যস্থ অন্য কোনো ক্রোমোজোমে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, তাদের জাম্পিং জিন বলে। এদের ট্রান্সপোজন বা ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্টসও বলা হয়। লিথাল জিন, যেসব জিনের বহিঃপ্রকাশের ফলে জীবের মৃত্যু ঘটে, তাদের লিথাল জিন বলে। অঙ্কোজিন, যেসব জিনের সক্রিয়তার কারণে ক্যান্সার সৃষ্টি হয়, তাদের অঙ্কোজিন বলে। ট্রান্সজিন, কোনো একটি প্রজাতির জীবের কোনো জিনকে অপর কোনো প্রজাতির জীবের জিনোমে অন্তর্ভুক্ত করা হলে ওই জিনটিকে ট্রান্সজিন বলে। নিয়ন্ত্রক জিন বা রেগুলেটরি জিন, যেসব জিন অপর কোনো জিনের কাজ নিয়ন্ত্রণ করে, তাদের নিয়ন্ত্রক জিন বলে। আর সাংগঠনিক জিন, যেসব জিন নির্দিষ্ট প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষের জন্য প্রয়োজনীয় বার্তা বা কোড বহন করে, তাদের সাংগঠনিক জিন বলে। এর পাশাপাশি জিনের কয়েকটি কাজ আছে। জিন অবশ্যই কাজ করে, প্রচুর কাজ করে। তার মধ্যে একটা কাজ কি না, নিজের প্রতিলিপি গঠন করতে পারে। আর এই প্রতিলিপি গঠন পদ্ধতি এতটাই নির্ভুল যে বংশগত তথ্যগুলি অপরিবর্তিতভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত করতে পারে। জিন তার তথ্যগুলিকে আরএনএ অণুর মাধ্যমে সঞ্চারিত করতে পারে, এটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। আর আরএনএর নির্দেশে প্রোটিন গঠিত হয়, তাকে ট্রান্সলেশন বলে। সুতরাং প্রোটিন গঠনের মূল নকশা সঞ্চিত থাকে সেটা ডিএনএর মধ্যে, আর সেই নকশা অনুসারে প্রোটিন উৎপাদনের দ্বারা বিভিন্ন জিনের বহিঃপ্রকাশ ঘটে। জিন কখনো কখনো পরিবর্তন বা মিউটেশনকে স্বীকার করে নেয় এবং তার ফলে জীবদেহের প্রকরণ এবং বিবর্তন সম্ভব হয়, আর জীবের পরিস্ফুরণ নিয়ন্ত্রিত হয় জিনের দ্বারা। তাহলে আজকে আমরা জিন সম্বন্ধেও জানলাম। এরপরে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা কিন্তু ক্লাসগুলো করতে থাকো, শুনতে থাকো মন দিয়ে, এবং তার পাশাপাশি অবশ্যই টেক্সট বুকগুলোকে তোমাদের সাহায্যকারী অংশ হিসাবে ধরে নিয়ে টেক্সট বুক খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।